नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা 341। স্বামী রঙ্গনাথানন্দ। মহারাজ মানুষের যতটা সম্ভব দুঃখ দূর করার চেষ্টা করতেন এবং তার সঙ্গে সঙ্গে জোর দিতেন তারা যেন নিজেরাই নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং নিজের সমস্যার সমাধান করতে পারে। সাময়িক প্রতিকারের থেকেও মহারাজ চাইতেন দেশের জনসাধারণ জানুক যে তারা শুধু ভোটদাতা নয়, তাদের চেতনা প্রবুদ্ধ হলে, দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হলে গণতান্ত্রিক দেশে মানুষ সঠিকভাবে দেশ গঠনে তার ভূমিকা পালন করতে পারে। তাই দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে যুক্ত শিক্ষিত, উচ্চশিক্ষিত সকলকেই তিনি প্রকৃত অর্থে শিক্ষিত করে তুলতে সচেষ্ট ছিলেন এবং দেশের উন্নয়নে প্রত্যেকের কিছু অবদান থাকুক এটিই আশা করতেন। তার জীবনের অন্যতম বিশেষত্ব ছিল সব কিছুর এবং সকলের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা। কখনোই তাকে কারো নিন্দা সমালোচনা করতে শোনা যায়নি। কাউকে কখনো ছোট করে ভাবতে পারতেন না। সর্বদাই সকলকে উৎসাহ দিয়েছেন। জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো ঘটনাকে মেনে নেওয়ার অসাধারণ নৈপুণ্য ছিল মহারাজের। মনটাকে এতই গুটিয়ে নিতে পারতেন যে বাহ্যিক কোনো সুবিধা অসুবিধা মনের উপরে প্রভাব ফেলতে পারত না। একবার হায়দ্রাবাদ ফিরে যাবেন। কলিকাতা বিমানবন্দরে গিয়ে শুনলেন বিমান কয়েক ঘন্টা বিলম্বে ছাড়বে। বিমানবন্দরের কাছেই কাঁকুরগাছি আশ্রম। বেলুড় মঠ থেকে খবর পেয়ে মহারাজকে সেখানে গিয়ে বিশ্রাম করার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি কাঁকুরগাছি না গিয়ে 4 ঘন্টার ওপর বিমানবন্দরের লাউঞ্জের সোফাতে বসেই দিব্যি কাটিয়ে দিলেন। আর একবার হায়দ্রাবাদ থেকে বেলুড় মঠে আসছেন। বিমানবন্দর থেকে ট্যাক্সি ধরে সোজা বেলুড় মঠ। এলে কি হবে, তখন মাঝরাত, সদর দরজা বন্ধ। তখন নৈশপ্রহরীর ব্যবস্থাও ছিল না। মহারাজ বহুক্ষণ দরজায় শব্দ করে এবং অনেক ডাকাডাকি করেও মঠে ঢুকতে পারলেন না। অবশেষে মঠের পাশেই সারদাপীঠের গেটে গিয়ে ওদের দরজা খোলাতে পারলেন। রাতটা ওখানেই কাটালেন। আশ্চর্যের বিষয়, পরদিন যখন তিনি তৎকালীন প্রেসিডেন্ট মহারাজ ভূতেশানন্দজিকে আগের রাত্রের ঘটনা রসিকতার সুরে বর্ণনা করছেন, তখন মনে হচ্ছে যেন ঘটনাটি অন্য কারো জীবনে ঘটেছে। এভাবে পর্যুদস্ত হয়েও কোনো রকম প্রতিক্রিয়ার চিহ্ন তার মধ্যে লক্ষ্য করা যায়নি। মহারাজের একটি বৈশিষ্ট্য কারো নজর না কেড়ে পারেনি, তা হলো যে কোনো স্তরের মানুষকে যথোচিত মর্যাদা দান। যে কেউ যে কোনো সময়ে মহারাজের কাছে একবার পৌঁছতে পারলে তার জন্য অপেক্ষা করত একটি মৃদু হার্দিক অভ্যর্থনা। স্বল্প সময়ের জন্য হলেও একটি দুটি কথা মহারাজ অবশ্যই তার সাথে বলতেন। তারা খুশি হয়ে ফিরে যেত। লক্ষ্য করা গেছে জপ, ধ্যান, পড়াশোনা যে অবস্থাতেই মহারাজ থাকুন না কেন, কেউ এলেই তিনি সেই কাজটির থেকে তার সাথে দেখা করাটাকেই অধিকতর গুরুত্ব দিতেন।
সে ব্যাপারে উচ্চ নীচ, ধনী নির্ধন, পরিচিত অপরিচিত সকলকেই একই রকম আপ্যায়ন করতেন। মহারাজ বার্মায় থাকাকালে পোস্ট অফিসের যে পিয়ন মঠে চিঠি দিতে আসতেন, গরমকালে মহারাজ তাকে দর দর করে ঘামতে দেখে সোফায় বসে এক গ্লাস জল খেতে বলতেন। তিনি সোফায় না বসে মেঝেতে বসে জল খেতেন, কারণ তাঁরা ওরকম শিক্ষাই পেয়ে এসেছেন। কিন্তু মহারাজ জোর করে তাকে একরকম কোলে করে সোফায় বসিয়ে জল খাইয়ে তবে ঠান্ডা হতেন। মহারাজের রসবোধ মনের ভেতর দিয়ে যেন ফল্গু ধারার মতো বয়ে যেত। কখনো কখনো ঘটনার পরিপ্রেক্ষিতে তার বহিঃপ্রকাশ ঘটত। একবার মহারাজের কানে এক সমস্যা হয়। ইএনটি বিশেষজ্ঞ সিরিঞ্জ দিয়ে কানের ভিতরটা পরিষ্কার করে জানতে চাইলেন, মহারাজ, শোঁ শোঁ শব্দটা কি এখনো হচ্ছে? মহারাজ বলে উঠলেন, নো, দ্য চাইল্ড ইজ ক্রাইং নো মোর। নো, দ্য চাইল্ড ইজ ক্রাইং নো মোর। তার নিজের বলা একটি ঘটনা। মহীশূরে থাকাকালীন তার একবার ইচ্ছা হয় পরিব্রাজক রূপে বেরিয়ে পড়ার। মহন্ত মহারাজের অনুমতি নিয়ে বেরিয়ে পড়লেন। একবার সারা দিন ঘুরছেন, কিছু খাওয়া হয়নি। গভীর রাতে পৌঁছেছেন মহীশূরের কাছে ছোট্ট একটি শহরে। দেখা হয়ে গেল অনেক কাল আগে পরিচিত এক ভক্তের সাথে। তাদেরই বাড়িতে ভিক্ষা গ্রহণ করলেন আনন্দে। কিন্তু লক্ষ্য করলেন ভক্তটির বাড়িতে জায়গা অল্প, তাই তাদের কাছ থেকে বিদায় নিয়ে একটা স্কুল বাড়ির বারান্দায় এসে শুয়ে পড়লেন। সকালে উঠে দেখেন এক অদ্ভুত দৃশ্য। রাস্তার কুকুর, গরু, ছাগল সব তার আশেপাশে শুয়ে আছে। এই ঘটনাটি বলে মহারাজ হাসতে হাসতে বলতেন, ওটা আমার অবধূত অবস্থা গেছে। মহারাজের পেট ভালো যেত না, তাই খাওয়া দাওয়ার প্রতি সব সময় ছিল একটা অনীহা। এত অল্প খেয়ে এত উচ্চ চিন্তা কীভাবে করেন জিজ্ঞাসা করলে বলতেন, আমার হিমাচল প্রদেশটা শক্ত, কিন্তু মধ্যপ্রদেশটা দুর্বল। চিরদিনই মহারাজ ছিলেন স্বাবলম্বী। সংঘের সহাধ্যক্ষ হওয়ার পরেও দীক্ষাদির ব্যাপার ছাড়া সেবকদের নিজের ব্যক্তিগত কাজ কিছুতেই করতে দিতেন না। তিনি ছিলেন স্বাধীনচেতা এবং স্বাতন্ত্র্য প্রিয়। কেউ কোথাও অপরিহার্য নয়, এটাই ছিল তার বিশ্বাস। এমনকি হায়দ্রাবাদ মঠে পূজারীর অনুপস্থিতিতে তিনি নিজে আরতিও করেছেন। কঠোর পরিশ্রম করা ছিল মহারাজের ধাত। বছরের পর বছর লেখাপড়া করতে করতে বইয়ের ভালো লাগা এবং প্রয়োজনীয় অংশগুলি কপি করা, নোট করা, লেকচার তৈরি করা ইত্যাদি ব্যাপারে কারোর সাহায্য নিতেন না। ৭৭ বছর বয়সে মহারাজ জাপানে যখন যান, তখন জনৈক সন্ন্যাসী সেবক তার ব্যবহৃত জামাকাপড় ধুয়ে দেওয়ার জন্য প্রার্থনা জানালেও মহারাজ কিছুতেই রাজি হলেন না। শৌচাগার পরিষ্কার করা থেকে যে কোনো সাধারণ কাজই তিনি নিজের হাতে করে নেওয়ার জন্য সদা প্রস্তুত থাকতেন। মহারাজ বারবার বুঝিয়েছেন, আধুনিকতা মানে হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও মানবতা, এই দুটি গুণের সার্থক সমাহার। আর এই জন্য তিনি বিদেশের মানুষের কাছেও হয়ে উঠেছেন এত গ্রহণযোগ্য। পাশ্চাত্যের বিজ্ঞান ও যুক্তিবাদী অনুসন্ধিৎসাকে পরিপূর্ণ শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেও একই সঙ্গে তিনি দেখিয়েছেন যে গভীর মানবপ্রেমের দ্বারা জারিত না হলে ওই দৃষ্টিভঙ্গি কোনো স্থায়ী স্থিতিশীল মানব সভ্যতা তৈরি করতে পারে না। অন্যদিকে ভারতবর্ষের মানুষকে তিনি নতুন করে শুনিয়েছেন,
পাশ্চাত্য বিজ্ঞান মনস্কতার মহিমা এবং যুক্তিসঙ্গত দৃষ্টি দিয়ে বেদান্ত অধ্যয়ন ও তাকে জীবনে প্রয়োগের দিগদর্শন। উপনিষদ, গীতা, ভাগবতের ঐতিহ্যে ও শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির জীবন আলোকে গড়ে তুলতে হবে যথার্থ উদার, সংস্কারমুক্ত, মানবতামুখী এক ব্যক্তিত্ব। এই ছিল তার বক্তব্যের বলিষ্ঠ আবেদন। স্বামী রঙ্গনাথানন্দজির অন্যতম বিশেষত্ব, তিনি কেবল ধর্ম ও বিজ্ঞানের সংহতির কথাই বলেননি। আধুনিক বিজ্ঞানের অগ্রণী কয়েকটি ক্ষেত্রে, যেমন কণা পদার্থবিদ্যা, মহাকাশ বিজ্ঞান, জেনেটিক্স ও স্নায়ুবিদ্যার গভীরে অভিনিবেশ সহকারে প্রবেশ করে তিনি ওইসব বিজ্ঞানের সঙ্গে কয়েক হাজার বছর আগে উচ্চারিত বেদান্ত দর্শনে নিহিত সত্যের নৈকট্য প্রদর্শন করেছেন অভ্রান্তভাবে, কখনো বা প্রফেটিক প্রত্যয়ের সঙ্গে। আধুনিক মানুষের দুই মূল জিজ্ঞাসা, বিজ্ঞান ও ধর্মকে দুই হাতে নিয়ে চলার ক্ষেত্রে তিনি স্বামী বিবেকানন্দের একজন যথার্থ উত্তরসূরির মর্যাদার আসন অর্জন করেছেন। এতদ ব্যতীত তার গভীর অন্তর্দৃষ্টিপ্রসূত মৌলিক বিশ্লেষণ বহু ক্ষেত্রে উন্মোচন করে দিয়েছে ধর্ম ও দর্শনের মেলবন্ধন তথা উত্তরোত্তর গবেষণার নব নব দিগন্ত। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও আচার আচরণের ওপর মহারাজ সবসময় খুব জোর দিতেন। বিজ্ঞানমনস্ক ব্যক্তি মাত্রেই লক্ষ্য করে থাকেন যে সময়, দূরত্ব বা টাকার অঙ্কের উল্লেখ করবার অনেক সময় অনেকেই 5, 10 বা তাদের গুণিতকগুলির ওপর প্রাধান্য দিয়ে থাকেন। যেমন 8:40 8:45 বলে উল্লেখ করা বা 3.7 কিমিকে 3.5 কিমি বলা। 9,60,000কে 9.25 লক্ষ টাকা বলা হয়, কিন্তু সঠিক অঙ্কটি প্রায়ই উল্লেখ করা হয় না। এই অঙ্কগুলির সঠিক উল্লেখ করার উপর মহারাজ জোর দিতেন। সাধু ব্রহ্মচারীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির জন্য তিনি মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের লাইব্রেরিতে এই সম্পর্কে একটি বিশেষ উল্লেখযোগ্য বই, ইন্ট্রোডাকশন টু সায়েন্স বাই স্যার জে আর্থার থমসন এর অনেকগুলি কপি সাইক্লোস্টাইল করিয়ে উপহার দিয়েছিলেন। ব্রিটিশ জীববিজ্ঞানী রিচার্ড ডকিন্সের দ্য সেলফিশ জিন গ্রন্থটি মহারাজ বহুবার পড়েছেন। গ্রন্থকার সেখানে দেখিয়েছেন যে যেহেতু আমরা স্বার্থপর হয়েই জন্মেছি, তাই আমাদের স্বেচ্ছায় ত্যাগ স্বীকার এবং বদান্যতার শিক্ষা নেওয়া উচিত। জন্মলব্ধ এই জিন ঘটিত স্বার্থপরতা এবং কিছু স্বার্থপর মেম সর্বস্ব বদ্ধমূল ধারণাকে সমূলে উৎপাটন করার ক্ষমতা আমাদের আছে। পূজনীয় মহারাজের মতে মেয়ের উৎস অনুসন্ধানে আমাদের ব্যক্তিত্বের গভীরে প্রকাশ করতে হবে। এখানেই বেদান্তের শিক্ষা অপরিহার্য। দেহাত্মবুদ্ধি অর্থাৎ আমার দেহটিই আমি, এই বুদ্ধি দূরীভূত না হলে মানুষের জীবনে কোনো রকম নৈতিক এবং মানসিক মূল্যবোধের বিকাশ সম্ভব নয়। মহারাজ হাত দেখা বা হাত দেখানো সম্পর্কে কখনোই কৌতূহলী ছিলেন না, তবু এ ব্যাপারে তার জীবনের 2-3টি ঘটনার উল্লেখ করতেন। প্রথমটি হলো মহারাজ যখন ঘর ছেড়ে সাধু হবেন সেই সময়কার কথা। একদিন তার মা একজন জ্যোতিষীকে এনে তার হাত দেখান। জ্যোতিষী কয়েকটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে জাতক সমগ্র বিশ্ব পরিভ্রমণ করবে ও সুবিখ্যাত পণ্ডিত হিসাবে লোকসমাজে প্রসিদ্ধ হবে এবং চিরদিন মা লক্ষ্মীর আশীর্বাদ পুষ্ট থাকবে।
ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।